বাংলাদেশ ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদেরকে নিয়ে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের দল থেকে মানে বাংলাদেশ দল থেকে যখন একটা প্লেয়ার বাদ পড়ে, যে প্লেয়ারটা থাকে না দলে, আমাদের কাছে মনে হয় সেই প্লেয়ারটাই সেরা। এটা সবার ক্ষেত্রেই হয়েছে, মনে হইতেছে যে না ওই প্লেয়ারটাই ভালো খেলে, ওই প্লেয়ারটা অন্তত এই প্লেয়ার থেকে এত খারাপ খেলবে না, এই প্লেয়ারের মতো এত খারাপ খেলবে না। যেমন লিটন কুমার দাস, আমাদের মনে হয়েছে যে লিটন কুমার দাস যতটা খারাপ খেলেছেন সৌম্য সরকার এতটা খারাপ খেলবেন না, যে কারণে তাকে বাকি টি-20 ম্যাচে তাকে দলে নেওয়া হয়েছে এবং বাকি 2টা ম্যাচ সে খেলবেই, এতে কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যে যে ক্রিকেটটা বাদ পড়ে বাংলাদেশ টিম থেকে, আমাদের নির্বাচকদের মনে হয় আমাদের মনে হয় যে ওই প্লেয়ারটাই ভালো ছিল, অন্তত তিনি এই প্লেয়ারটার মতো এত খারাপ করবেন না। আমরা খুঁজি যে সবচেয়ে খারাপ কম খারাপ কে করে, কোন প্লেয়ারটা করে, আমরা আসলে এইটা খুঁজি। খারাপ কিন্তু সবাই করে, আমাদের ব্যাটিং পারফরমেন্স কিন্তু সেই রকম একটা ভালো নয়, যে কারণে কিন্তু আমাদের খুঁজতে হয় যে খারাপ কে করে, খুব কম খারাপ কে করে, তাকে আমরা দলে নেই। সৌম্য সরকারের কথাই বলুন, তার যদি আমরা টি-20 কেরিয়ারের কথা বলি, প্রথম দিকে তার প্রথম 48 ম্যাচে একটা মাত্র 50। যদিও আমার সৌম্য সরকারের ব্যাটিং অনেক ভালো লাগে, হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে সৌম্য সরকারের ব্যাটিং অনেক ভালো লাগে, কিন্তু তার পারফরমেন্স তো এই কথা বলতেছে না। প্রথম 48টা ম্যাচে তার একটা 50, তার স্ট্রাইক রেট 120-এর নিচে বা 120 এরকম। পরের 8টি ম্যাচে আবার তার 4টি 50 ছিল। এতে করে মনে হলো যে না সৌম্য সরকার হয়তো বা এখন ফিরে আসতেছে, কারণ 8টা ম্যাচে 4টা 50, এটা তো একটা ভালো ব্যাটসম্যানের একটা ভালো ভালো খেলোয়াড় বলে মনে হয়। তাহলে সেই প্লেয়ারটা তার পরের 21 ম্যাচে কোনো 50 নেই, গত 3 বছরে তার কোনো 50 নেই, 11 বার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। তারপরেও সৌম্য সরকারকে আমাদের মনে হয় যে না সে একজন ভালো খেলোয়াড়, অবশ্যই সে ভালো খেলোয়াড়, কিন্তু তার ধারাবাহিকতা নেই। যেমন ধরুন এই যে গত বছর নিউজিল্যান্ডে তার একটা কি প্রত্যাবর্তন হলো, মনে হলো যে না এবার সৌম্য সরকার অনেক ভালো খেলবেন, এবার অনেক ফাটিয়ে খেলবেন, কিন্তু দেখেন 169 রানের একটা ঝকমকে ইনিংস খেলার পরেও সৌম্য সরকার যে মাঝে মাঝে তিনি জ্বলে ওঠেন, এটা আসলে তারই প্রমাণ। এখন একটা বিগ চ্যালেঞ্জ কিন্তু এই সৌম্য সরকারের জন্য লাস্ট 2টা টি-20 ম্যাচে জিম্বাবুর বিপক্ষে যদি সে ক্লিক করে যেতে পারে, টি-20 বিশ্বকাপে নিশ্চিত এবং একাদশে যে থাকা প্লেইং 11-এ যে থাকা দরকার সেটাও কিন্তু নিশ্চিত হয়ে যাবে। প্লেইং 11-এ থাকার দরকার সেটাও কিন্তু নিশ্চিত হয়ে যাবে এই 2টা ম্যাচে ভালো কিছু করতে পারে। বেশিটা যদি সে প্রথম 2টা ম্যাচে, একটা ম্যাচে ধরেন প্রথম ম্যাচে সে 50 করলো, দ্বিতীয় ম্যাচে 40 বা 35-40 রান করলো, তাহলে কিন্তু এনাফ। আমাদের ক্রিকেটের প্রেক্ষাপটে এটাই কিন্তু এনাফ। যদি এইটা সৌম্য সরকার করতে পারে তাহলে এটাই এনাফ। সৌম্য সরকার যদিও হাতুরা সিং এর একজন প্রিয় ছাত্র, প্রিয় স্টুডেন্ট, তারপরেও পারফরমেন্স যদি না ভালো হয় তাহলে কিসের কি? এই কারণে সৌম্য সরকারের জন্য একটা ভালো সুযোগ, সৌম্য সরকারের জন্য একটা বিগ চ্যালেঞ্জ, তাকে লাস্ট 2টা ম্যাচে ভালো খেলতে হবে, অন্তত লিটন কুমার দাসের থেকে ভালো খেলতে হবে, তাহলে সুযোগটা তার মিলবে। আসলে আমি তো বললাম প্রথমে যে আমাদের যে প্লেয়ারটা বাদ পড়ে আমরা মনে করি সেই প্লেয়ারটাই অনেক ভালো, সেই প্লেয়ারটার অনেক ভালো ছিল, অন্তত এই প্লেয়ারটা সে ভালো খেলবেন, এতটা খারাপ তিনি খেলবেন না এই প্লেয়ারটার মতো। তো আমরা নিশ্চিত করে চাইবো যে লিটন কুমার দাস যে ভুলটা করেছেন সৌম্য সরকার যেন ওই ভুলটা না করে। আমি চাইবো যে সৌম্য সরকার যেন ভালো খেলে, আমি ব্যক্তিগতভাবে চাইছি যে সৌম্য সরকার যেন ভালো খেলে, সে যেন ভালো খেলে দলে ফিরে আসে।
আমি তো ব্যক্তিগতভাবে আশা করতেছি যে সৌম্য সরকার ভালো খেলবে। আপনারা কি আশা করতে পারছেন যে সৌম্য সরকার ভালো খেলবে? জানান কমেন্টে।